সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাঁটু ব্যথার সমস্যা ও তার সর্বাধুনিক চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন 1980 সালের ডিসেম্বর মাসে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে শেরেবাংলা মেডিকেল বরিশাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হসপিটালে অ্যানেস্থেশিয়া, পেইন অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, হাঁটু ব্যথার সমস্যা এর পেছনে কি কারণ রয়েছে এবং কোন বয়সে কোন ধরনের হাঁটুর ব্যথা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? হাঁটু ব্যথা আসলে কম বেশি সবারই কিন্তু আমরা অ্যাফেক্টেড হই। বেশিরভাগ ক্ষেত্রে বাসায় যারা থাকে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বুড়ো বয়সেও কিন্তু আমরা অ্যাফেক্টেড হই। এই বয়স ভেদে কারণের কিছু পার্থক্য রয়েছে, যেমন বিশেষ করে 8 বছর থেকে 12 বছর বা 15 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি হাঁটু ব্যথা নিয়ে আসেন। এটি কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায় তাহলে এটা আমরা গ্রোয়িং পেইন বলি। আচ্ছা। কারণ হাঁটু যখন বাড়তে থাকে তখন এই দুই এন্ডে কিছু ব্যথা অনুভব হতে পারে। তবে এটি অনেক সময় দেখা ট্রমাজনিত হয়। বাচ্চারা অনেক সময় তথ্য লুকায় যে একটা ট্রমা হয়েছে, সে বললো না, কয়দিন সে ব্যথায় ভুগছে, তো এটি হতে পারে। এছাড়াও কোনো কোনো সময় কিছু ডিজিজের পূর্ব লক্ষণ হয়, যেমন অনেক সময় দৌড়াইতে যায়, পড়ে যায়, হাঁটুর ভেতরে রিয়াকশন হচ্ছে। এটা আবার ব্লাডজনিত কিছু রোগ আছে যেগুলো আমাদের পূর্ব লক্ষণ হিসেবে হাঁটুর প্রবলেমগুলো আসতে পারে। এটি বাচ্চাদের ক্ষেত্রে। মাঝবয়সী এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট, এই জায়গাগুলোতে আমরা দেখেছি মাঝবয়সীদের ক্ষেত্রে বিশেষ করে 20 বছর থেকে 30 বা 35 বছরের ক্ষেত্রে ইনজুরি একটা বড় কারণ। কোনো কারণে একটা অ্যাবনর্মাল পজিশনে হাঁটু পড়ার কারণে তার ইনজুরি হলো, সেখান থেকে এটা হলো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ইনফেকশন হতে পারে, একটা বাইরের চামড়ার ইনফেকশন হাঁটুতে ঢুকে সেটাও দিয়েও ব্যথা হতে পারে। এরপরে আমরা 35 বা 40 বছর থেকে আমরা দেখি অ্যাডভান্স বয়স পর্যন্ত অস্টিওআর্থাইটিস খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ, যেগুলো অনেক সময় দেখা যায় পারিবারিক হিস্ট্রি একটা কারণ, প্লাস হচ্ছে ডায়াবেটিস এবং থাইরয়েডের রোগে যারা ভুগেন তাদের ক্ষেত্রে এটি পাওয়া যায়। এছাড়া দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে আমরা একটু বেশি পাই, অস্টিওআর্থাইটিসের অ্যাফেকশনটা বেশি পাই। আবার অ্যাডভান্স বয়সে বিশেষ করে 70-এর পরে চলে গেলে অস্টিওআর্থাইটিসটাই মেইন কারণ, এবং দেখা যায় সেক্ষেত্রে হাঁটুর মুভমেন্ট হয় না, এটা একটা কারণ। হাঁটাচলা কমে যায়, তখন কিন্তু হাঁটুটা স্টিফ হয়ে যায়, জয়েন্টটা, তখন জয়েন্টের ফ্লুইডগুলো কমে যাওয়ার কারণে দেখা যায় অস্টিওআর্থাইটিসে আক্রান্ত হতে পারে। এইভাবে মূলত হাঁটু ব্যথার এই কারণগুলো বিভিন্ন বয়সে নিয়ে আসতে পারে। হাঁটুর ক্ষেত্রে কোন স্ট্রাকচারে কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? আমরা জানি যে হাঁটু জয়েন্টটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে স্ট্রং একটা জয়েন্ট, মানে এটির প্রোটেকশনের স্তরই কিন্তু অনেক। যেমন আপনি বাইরে চামড়া দেখছি আমরা, এর ভেতরে প্রত্যেকটা প্রায় 2 থেকে 3 স্তরের প্রোটেকশন রয়েছে এই হাঁটু জয়েন্টে। আচ্ছা। মানে একটা ক্ষতি হতে গেলে আগে 3 স্তর ক্ষতিগ্রস্ত হয়ে তারপরে হাঁটুতে ক্ষতি হবে। তো এটি এই জন্য আমরা বলি হাঁটু জয়েন্ট খুব ক্ষতি হওয়াটা যেমন কঠিন, আবার ক্ষতি একবার হয়ে গেলে এটা থেকে বের হয়ে আসাও অনেক কঠিন। আচ্ছা। তো এই জন্য আমরা বলি হাঁটুর ক্ষেত্রে যেটি হয়, খুব কমনলি আমরা দেখি লিগামেন্ট, যেগুলো একটা হাড়কে আরেকটা হাড়ের সাথে সংযুক্ত করছে, অনেকগুলো লিগামেন্ট থাকে। এগুলোর মধ্যে স্পোর্টস ইনজুরিটা খুব বেশি কমন পাই আমরা দেখি। এসিএল ইনজুরি, খেলাধুলার করতে যে হাঁটুর ইনজুরি হলো, খুব সিম্পল, একটু পড়ে যাওয়ার পরে দেখা গেলো যে তার আর হাঁটু স্ট্যাবল হচ্ছে না, সিঁড়ি বাইতে পারছে না, ব্যথা অত বেশি না কিন্তু স্ট্যাবল হচ্ছে না। এই জায়গাটা পরে আমরা কনফার্ম করি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে তার এসিএল ইনজুরি হলো। আরেকটা হয় কোনো কোনো ক্ষেত্রে লিগামেন্টে টান লেগে বা হঠাৎ করে ফুলে যাওয়া, আঘাত লাগা, বা কোনো হাড়ে কোনো ট্রমা লেগে আমরা ওখানে ফুলে যেতে পারে, অথবা ইনফেকশন হয়ে চামড়া ইনফেকশন, ভিতরে যে হাঁটুতে পানি জমে একেবারে বড় ধরনের ফুলে যে সেখানেও ইনফেকশন হতে পারে। এই জায়গাগুলো মেইনলি অ্যাফেক্টেড হয়। কোন অবস্থা পর্যন্ত আমরা মেডিকেশন এবং ইন্টারভেনশন দিয়ে আসলে এই চিকিৎসা করতে পারবো, মানে কি কি ইন্ডিকেশন রয়েছে সেগুলো একটু জানাবেন। যদি সিম্পল ইনজুরি হয়, যেমন আপনি বলছিলাম যে বোনসে কোনো আঘাত লাগা বা ভেঙে যায় না এরকম, লিগামেন্টে আঘাত লাগা, এই সব ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা কিছু এক্সারসাইজ দিই এবং কিছু ব্যথার ওষুধ দিই যেগুলো নিরাপদ। আচ্ছা। ব্যথার ওষুধের ক্ষেত্রে অনেকেই মনে করে যে না, ব্যথার ওষুধ খেলেই মনে হয় কিডনি নষ্ট হয়েছে। ব্যাপারটা এরকম না। কিছু কিছু ক্ষেত্রে ব্যথার ওষুধ অল্প কিছুদিনের জন্য দেয়া যায়, বাট এটা দীর্ঘমেয়াদী খাওয়াটা যেমন খারাপ,
আবার ব্যথার ওষুধের বিভিন্ন ধরন রয়েছে, সেই ধরনগুলো কোনগুলো সেফ বা নিরাপদ সেগুলো চিকিৎসকের সাথে আলাপ করে নিলে এটা ভালো। আচ্ছা, এইটা যেমন হলো যে আমরা ব্যথার ওষুধ দিলাম এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দিলাম, এগুলো করে যদি সে ভালো থাকে তাহলে আমরা বলি যে দ্যাটস ওকে। বাট দেখা গেল যে এতে উন্নতি হচ্ছে না, ব্যথাটা যাচ্ছে না, তখন আমরা ডায়াগনস্টিক টুল ইউজ করি। বিশেষ করে আমরা এক্সরেটা বেশি ইউজ করা হতো, কিন্তু এখনকার সময়ে আল্ট্রাসাউন্ড একটা ডাইনামিক টেস্ট। এটির মাধ্যমে হাঁটুর প্রত্যেকটি স্ট্রাকচার চেনা যায়, যেমন হাড়ের অবস্থান, লিগামেন্টের অবস্থান, ফ্যাটি টিস্যুর অবস্থান, কোনো টিউমার আছে কিনা, কোনো কালেকশন আছে কিনা, ইনফেকশন হয়েছে কিনা, প্রত্যেকটা জিনিস বোঝার জন্য আল্ট্রাসাউন্ড ইজ দ্য বেস্ট টেস্ট ফর এই হাঁটু। আচ্ছা। তো এই হাঁটুর জন্য আমরা মনে করি এই আল্ট্রাসাউন্ড টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যখন আমরা চিহ্নিত করতে পারি যে এই জিনিসটার প্রবলেম হয়েছে, লিগামেন্টে ইনজুরি আছে অথবা তার ফ্লুইড কালেকশন আছে, জয়েন্টসটা বড় হয়ে গেছে, তখন আমরা সেখানে কি আসলে ফ্লুইড বের করতে হবে কিনা, বা কোনো টিউমার, বিশেষ করে আমরা পেছনে দেখি বেকার সিস্টেম একটা টিউমার থাকে যেটার কারণে হাঁটু ভাঁজ করা যায় না, তো সেটি কিন্তু বোঝার জন্য এক্সরেতে বোঝা যায় না, এটা আমার আল্ট্রাসাউন্ড প্রয়োজন রয়েছে। আর ফাইনালি আমরা বলি যে অনেক সময় ভেতরের লিগামেন্ট ইনজুরি হলে, বিশেষ করে এসিএল ইনজুরি বা খুব ক্রিটিক্যাল লিগামেন্টগুলো যদি ইনজুরি হয়, তাহলে এটা এমআরআই টেস্টের মাধ্যমে এটা ডায়াগনোস করতে হবে। করা যায়। আচ্ছা, আফটার ডায়াগনোসিস আমরা জানি, আপনি বলছিলেন যে চিরাচরিত কিছু চিকিৎসা পদ্ধতি তো আমাদের আছে চিকিৎসা শাস্ত্রে, তো এই মডার্ন সিভিলাইজেশনে আমরা সবাই চাই প্রত্যেকটা ট্রিটমেন্টে আসলে আধুনিক কি সংযুক্ত করা যায়। তো এক্ষেত্রে হাঁটু ব্যথার ক্ষেত্রে কি কোনো এই ধরনের ইন্টেনসিভ থেরাপি বা ইনভেসিভ কোনো প্রসেস আছে কিনা? হাঁটু ব্যথার চিকিৎসা কিন্তু অনেক অ্যাডভান্সড উন্নতি হয়েছে। আচ্ছা। যেমন আগে আমরা দেখতাম যে চেম্বারে গেলেই ব্যথা সারছে না, একটা ইনজেকশন দিয়ে দিত। আচ্ছা। এটি কিন্তু রোগীদের জন্য খুবই খারাপ, কারণ ভেতরে ইনজেকশনটা স্টেরাইল পদ্ধতিতে যাচ্ছে না, ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে, বারবার একই ধরনের ইনজেকশন, এটা আমাদের জন্য খারাপ। আর যদি আমরা অ্যাডভান্স টেকনোলজি বা আল্ট্রাসাউন্ড ইউজ করি, তাহলে এটা স্পেসিফিক জায়গায় ইনজেকশন দেওয়া সম্ভব, কি প্রবলেম সেটি দেখে আমাদের ইনজেকশন দেওয়া সম্ভব। এটি যেমন একটা বিষয়, যেমন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা থেরাপিগুলো দিতে পারি, এটি অ্যাডভান্স অপশন। এরপরে আমরা বলি যে অ্যাডভান্স ট্রিটমেন্ট, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিসে, যেই চিকিৎসায় সবাই খালি ব্যথার ওষুধ দিয়ে রাখতো, এভাবে রাখতে 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 একটা সময় বলতো চিকিৎসক যে না, এরপরে ব্যথার ওষুধ হবে না, আপনি হাঁটু রিপ্লেসমেন্ট করেন। এই দুটোর মাঝখানে কিন্তু কিছু চিকিৎসা হয়েছে, যেগুলো আমরা বলি যে প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি আচ্ছা। বা পিআরপি থেরাপি। এই পিআরপি থেরাপিটা মূলত পেশেন্টের শরীর থেকে ব্লাড নেওয়া হয়, এটা একটা সুনির্দিষ্ট মেশিনে স্টেরাইল পদ্ধতিতে সেন্ট্রিফিউজ করে একটা নির্দিষ্ট পোর্শন আমরা টেনে হাঁটুর ভেতরে দিই। এই দেওয়ার প্রক্রিয়াটাও কিন্তু অ্যাডভান্স হয়েছে। যেমন আল্ট্রাসাউন্ড দিয়ে দেখে দেখে যখন আমরা দেই, তখন সুনির্দিষ্ট জায়গায় দেওয়া সম্ভব, কিন্তু যদি ব্লাইন্ডলি দেই সেটি কিন্তু ইনজুরিও করতে পারে, আবার সুনির্দিষ্ট জায়গায় নাও যেতে পারে। তো এই ধরনের চিকিৎসাগুলো কিন্তু খুবই অ্যাডভান্স হইতে আসছে এবং মেশিনগুলো অনেক অ্যাডভান্স হয়েছে এখন। তো আমরা রোগীদের বলবো যে এই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারেন এবং চিকিৎসকরাও কিন্তু এই চিকিৎসাগুলো অ্যাভেলেবেল করতে পারে সিম্পল কিছু ট্রেনিং দেওয়ার মাধ্যমে। ইভেন আমি বলবো যে ট্রেনিং না থাকলেও ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেক ট্রেনিং চিকিৎসকরা নিতে পারেন, যে জিনিসগুলো অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা যায়। তো এই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারে। ইভেন কিছু থেরাপি, বিশেষ করে আমরা বলবো যে ফিজিক্যাল থেরাপি, যেগুলো আমরা হাতে করার পাশাপাশি কিছু মেশিনারি থেরাপি রয়েছে, যেমন আল্ট্রাসাউন্ড ফিজিওথেরাপি, তারপর শর্ট ওয়েভ, এই জিনিসগুলো কিন্তু হাঁটুতে প্রয়োগ করার সুযোগ রয়েছে। হাঁটু ব্যথার সাথে তিনি হাঁটবেন কি হাঁটবেন না, বা কত দূর কি ধরনের এক্সারসাইজ করবেন, এই ধরনের একটা কোয়েশ্চেন অনেক সময় অ্যারাইজ করে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, কোন ধরনের ব্যথার ক্ষেত্রে তার মুভমেন্ট কেমন হওয়া উচিত? অনেক সময় হাঁটু ব্যথায় অনেকে মনে করেন কি প্রথম দিকে ব্যথার ওষুধ দিলে এরপর হাঁটেন, দৈনিক হাঁটেন যেন হাঁটু ভালো হয়ে যায়। এইটা খুবই ডেঞ্জারাস হতে পারে কিছু কিছু কারণে। এবং কোনো কোনো ক্ষেত্রে অনেকে দেখবেন যে ডায়াবেটিস রোগীর হাঁটু ব্যথা, তখন সে তো মনে করে যে আমার তো হাঁটতে হবে, সে হাঁটছে অথচ হাঁটু কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা বলি সাধারণত অস্টিওআর্থ্রাইটিস বা যেটা হাড়ের প্রদাহজনিত, হাড়ের মেমব্রেন ক্ষতিগ্রস্ত হয়, সেইটাতে কিন্তু হাঁটতে গেলে ক্ষতি হবে। আমরা সেক্ষেত্রে বলবো যে যদি ওয়েট বেয়ারিং বা ওয়াকিং, হ্যাঁ, ওই হাঁটার কিছু টেকনিক্স আমরা বলে দেই। যেমন ডায়াবেটিস থাকলে আমরা বলি যে ডায়াবেটিসের জন্য আপনি হাঁটবেন, কিন্তু খুব ফোর্সফুলি যেন হাঁটা না হয়। এটা খুব হালকা ওয়েতে হাঁটা যেতে পারে, দীর্ঘক্ষণ হাঁটা প্রয়োজন নাই, একটু রেস্ট নিয়ে নিয়ে 10 মিনিট হাঁটলে 2 মিনিট বিশ্রাম নিয়ে আবার হাঁটতে পারে, এভাবে করে হাঁটাটা চলতে পারে। স্বাভাবিক মানুষদের ক্ষেত্রে আমরা বলি দৈনিক 30 মিনিট হাঁটা,
10 মিনিট স্বাভাবিক, 10 মিনিট মধ্যম গতিতে এবং লাস্টের 10 মিনিট যে একটু ঘাম ঝরানো হাঁটা যেটাকে বলে সেটা হতে পারে। যেহেতু এই পিআরপি থেরাপি আমরা জানি এটি স্কিন এবং হেয়ারের জন্য কিন্তু আসলে সর্বজন স্বীকৃত এবং এটির অনেক ট্রিমেন্ডাস রেজাল্ট আমরা দেখতে পাই। তো হাঁটুর ক্ষেত্রে বা যে কোনো জয়েন্ট পেইনের ক্ষেত্রে এটির যে ভূমিকা আপনি বলছিলেন যে আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটি নিয়ে ভাবা বা প্র্যাকটিস করা, তো এটি সম্পর্কে আরেকটু ডিটেইলে জানাবেন যে এটি কি আসলে নেবার কোনো ডিউরেশন আছে কিনা, প্রসেস আছে কিনা? হাঁটু ব্যথার ক্ষেত্রে প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি যেটা আপনি বলছিলেন যে চুলের ক্ষেত্রে এটা ভালো, এটা আসলে সব ক্ষেত্রেই কিন্তু যে কোনো ইনজুরিকে এটাকে রিজেনারেটিভ ট্রিটমেন্ট হিসেবে দারুণভাবে ইফেক্টিভ। এবং এটি যখন এই সব গবেষণা চলছিল, হাঁটুর সাথে এটার একটা সম্পর্ক কিন্তু রিসেন্ট 10 ইয়ার্স ধরে এটা খুব প্রচলিত, মানে তারও আগে থেকে এটা চলছে গবেষণায়, কিন্তু এখনকার সময় এটা বেশি প্রচলিত। শুধু আমাদের দেশে না, এটা সারা বিশ্বেই কিন্তু এটা প্রচলিত। মূলত প্ল্যাটিলেট রিচ প্লাজমার যে প্রিন্সিপালে কাজ করে, যে আপনি একটা প্লাজমা নিয়ে নিলেন, প্লাজমার প্ল্যাটিলেট পোর্শনটা, প্ল্যাটিলেট রিচ পোর্শনটা, সেই প্ল্যাটিলেটগুলোর ভিতরে কিন্তু গ্রোথ ফ্যাক্টর থাকে। আচ্ছা, তো যখনই আমি হাঁটুর মধ্যে দিয়ে দিচ্ছি, হাঁটুতে যেই প্রবলেম, লিগামেন্টগুলো ইনজুরি হয়ে আছে, বিশেষ করে হাঁটুর যে দুটো হাড় আপনি জানেন, উপরে একটা নিচে একটা, এই হাড়ের জন্য একটা কাভারিং, সেই কাভারিংগুলো কিন্তু ইনজুর্ড হয়। তো ওই কাভারিংগুলো যখন ইনজুর্ড হয়, তখন ওই যে গ্রোথ ফ্যাক্টরগুলো পুরো হাঁটুতে ছড়িয়ে পড়ে প্ল্যাটিলেটের মাধ্যমে। তো এইটা যখন ছড়িয়ে পড়ে, তখন ওই যে ইনজুর্ড এরিয়াগুলোতে এর বৃদ্ধি বাড়িয়ে দেয়, ইভেন ওখানে রক্ত চলাচল বাড়ায়, নতুন কার্টিলেজ তৈরি করে। এর মাধ্যমে কিন্তু হাঁটুর যে ট্রিটমেন্টটা, বিশেষ করে আমরা জানি যে অস্টিওআর্থাইটিসে কি হয়, লিগামেন্ট ইনজুরি হয়, প্যাডগুলো ইনজুরি হয়, মার্জিনগুলো, এইগুলোকে রিজেনারেট করে। মূলত এটাকে বলা হয় রিজেনারেটিভ থেরাপি। এর মাধ্যমে দেখা যায় যে এটি ইমপ্রুভ করে এবং আমরা সাধারণত 3টা সেশন আমরা পরিচালনা করি। প্রত্যেকটা সেশনের গ্যাপ থাকে 2 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ। এটা আমরা দেখে নেই, আমি যেটা বলছিলাম যে আল্ট্রাসাউন্ড করে দেখে নেই যে ভেতরের পরিবর্তনটা কেমন হচ্ছে, এটা পিআরপি দেওয়ার মতো প্রযোজ্য কিনা, তো সেটি দেখে অনেক সময় দেই। পিআরপি কোন ক্ষেত্রে করা যাবে না বা এরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন বা কোনো সাইড ইফেক্টস এরকম কোনো কিছু আছে কিনা? প্রথমত আমরা বলি যে অ্যাডভান্স অস্টিওআর্থাইটিস, যেমন অস্টিওআর্থাইটিসের 4টি ধাপ রয়েছে। যখন হাড়ের সাথে হাড় লেগে যায়, তখন কিন্তু এই পিআরপিটা কাজ করে না ভালো, তখন আমরা এটা সাজেস্ট করি না, তখন অন্য ট্রিটমেন্ট রয়েছে, অন্যগুলো আমরা সময় হলে আবার বলবো এর পরের ধাপে। তো এই ট্রিটমেন্টটা যেটা হয় সাধারণত প্রথম দিকে স্টেজ 1, স্টেজ 2 এবং আর্লি স্টেজ 3, এটাতে অনেক সময় কিন্তু এই প্ল্যাটিলেট রিচ প্লাজমাটা ভালো কাজ করে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি হাঁটু অস্টিওআর্থাইটিস কিন্তু প্রচুর পানি রয়েছে, হাঁটুর মধ্যে ফ্লুইড রয়েছে, তো সেই অবস্থায় যদি পিআরপি করা হয় তাহলে কিন্তু গুড রেজাল্ট পাওয়া কঠিন। কারণ আপনি যে ফ্লুইডটা দিচ্ছেন সেটা কিন্তু এই ভেতরের যে ফ্লুইড, এর চেহারা কিন্তু একই রকম, বের করলে দেখবেন একই চেহারা, অথচ কিন্তু দুটার কম্পোনেন্টে পার্থক্য আছে। একটা ফ্লুইড বের করলে ভালো আরাম পাওয়া যায়, আরেকটা ফ্লুইড যখন আমরা ওই পিআরপিটা দিই তখন দিলেও আরাম পাওয়া যায়, অথচ ফ্লুইডের চেহারাটা কিন্তু একই রকম। তো এটি অ্যাসেস করা খুবই গুরুত্বপূর্ণ যে জয়েন্টে যদি পানি থাকে, এই অবস্থায় কিন্তু আমরা প্ল্যাটিলেট রিচ প্লাজমা দেব না। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, তীব্র ব্যথা নিয়ে যারা আমাদের কাছে আসেন, প্ল্যাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি এটি কিন্তু ব্যথা কমায় না, এটি কিন্তু ব্যথা কমাবে না। তাহলে আমাদেরকে প্রথমেই তাকে ব্যথার ওষুধ দিয়ে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তার ব্যথাটা কমিয়ে নিতে হবে। তারপরে যদি আমি পিআরপিটা করি তাহলে এটি ইফেক্টিভ ওয়েতে কাজ করবে, হালকা ব্যথা থাকবে কিন্তু তার সহনীয় মাত্রার ভেতরে। তো এরপরে আমরা 3টে সেশন দিলে তাকে আস্তে আস্তে, ইউজুয়ালি পিআরপি কাজ করতে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। আচ্ছা, তো যারা স্পোর্টস ইনজুরি নিয়ে আসে, সেটি মাইল্ড হোক মডারেট হোক, ইয়াং এজে অনেকেই জানতে চায় যে এই ধরনের ট্রিটমেন্টের ভেতর দিয়ে তারা যেতে পারবেন কিনা, সেটি সম্পর্কে যদি একটু ছোট্ট করে জানাতেন। জি, এটি স্পোর্টস ইনজুরিতে বরঞ্চ আমরা বলি পিআরপি চিকিৎসাটা খুবই দারুণভাবে কাজ করে, বিশেষ করে যদি লিগামেন্টসগুলো পার্মানেন্ট ইনজুরি না হয় বা কমপ্লিট টিয়ার না হয়, তাহলে পিআরপি চিকিৎসাটা নেওয়ার সুযোগ আছে, এটি কিন্তু তারা গ্রহণ করতে পারে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সাধারণত
দেখা যায় যে গাউট রোগীদের কিছু কিছু খাবার, যেমন ডাল জাতীয় খাবার, বিচি বা বিভিন্ন সবজি আছে, যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গরুর মাংস, কলিজা ইত্যাদি জাতীয় খাবারগুলো যখনই তারা বেশি করে খাচ্ছে বা খাদ্য তালিকায় 2-3 দিন পর পর রিপিট করছে, তখনই দেখা যাচ্ছে তাদের পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে, পা প্রচণ্ড ব্যথা করছে, মাসেল ক্র্যাম্পিং হচ্ছে, ইভেন তাদের পায়ের রগেও কিন্তু টান ধরতে পারে। ছোলা একটা সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটা ডাল হওয়ার কারণে গাউট রোগীদের কিন্তু এইটা প্রতিদিন খাওয়ার কারণে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে। অনেকেই আছে যে ছোলাটা হয়তো ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়ার পরেও কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে। সমস্যাটা এই কারণে থেকে যাচ্ছে, কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা ডাল থেকে যে বেসন তৈরি করছি, এই বেসন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বেগুনি, পেঁয়াজু বা অন্যান্য আলুর চপগুলো করে থাকি। কিন্তু দেখা যায় যে এগুলো তারা না জানার কারণে তারা খুঁজে পাচ্ছে না। মনে করে অনেক সময় তারা ভেবে থাকেন যে আমরা হয়তো অন্যান্য খাবার খাচ্ছি, কিন্তু কেন ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে এখানে ডালের তৈরি যে বেসনটা, সেটার ব্যবহারটা স্কিপ করে তাদেরকে যে কোনো ধরনের চালের গুঁড়ি বা অন্যান্য কর্নফ্লাওয়ার যেগুলো থাকে এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে যে তার ইউরিক অ্যাসিডের যে প্রবণতাটা বা বেড়ে যাওয়া বা গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। এছাড়াও আরও কিছু খাবার আছে, তার মধ্যে একটি হলো হালিম। আপনারা সবাই জানেন যে হালিম কিন্তু ডাল থেকেই তৈরি হয়। বিভিন্ন ধরনের ডাল এবং সাথে একটু চাল মিশিয়ে কিন্তু সাথে আবার গরুর মাংসটা মিক্স করে কিন্তু হালিম তৈরি করা হচ্ছে, এবং এখানে 3টি উপাদান বা 4টি উপাদানে কিন্তু গাউট রোগীদের জন্য হার্মফুল। এছাড়াও আরও কিছু উপাদান আছে, যেমন বিভিন্ন ধরনের সবজি তারা ব্যবহার করে থাকেন বা বিচি ব্যবহার করে থাকেন, যেগুলো থেকে কিন্তু তাদের এই রোগের ধরনটা কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা শর্করা জাতীয় একটা খাবার নিয়ে, যেমন চিড়া হতে পারে, চিড়ার সাথে দই হতে পারে বা কলা হতে পারে। এছাড়াও কিন্তু আপনারা ন্যাচারাল যে ধরনের আমরা অ্যাজ ইউজুয়াল খাবারগুলো ঘরে খেয়ে থাকি, সেই ধরনের খাবার দিয়ে কিন্তু গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। তাহলে হবে কি, পায়ের ব্যথা বা পা ফুলে যাওয়া এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। মোটামুটি যদি আপনারা একদম ব্যালেন্স খাবার দিয়ে এবং এই উপাদানগুলো, যেমন ডালের কথা বলেছি, বিশেষ করে ডাল দিয়ে তৈরি ছোলা বলেছি, হালিম বলেছি, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং পাশাপাশি ফ্রেশ খাবারগুলোকে রেখে, যেগুলো গাউট রোগীদের জন্য ভালো সেই খাবারগুলো রেখে এবং প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের জন্য পানি গ্রহণ বাধ্যতামূলক। অতিরিক্ত পানি গ্রহণ করলে এটি দেখা যায় ইউরিনের মাধ্যমে অনেকটা এটা রিকভার করা সম্ভব। তাহলে আপনাদের গাউট রোগ থেকে দূরে থাকতে পারবেন। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে জানতে চাইবো, এই হাঁটু ব্যথা নিরসনে আসলে এই মডার্ন টেকনিকগুলো আমাদের কতটা আসলে গ্রহণযোগ্যতা দিয়ে এটি আসলে আমাদের নেওয়া উচিত বা গ্রহণ করা উচিত, তো সেই সম্পর্কে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা বলি যে মডার্ন ট্রিটমেন্টটা আপনারা নেন, এটি সমস্যা নাই, বরং কোনটি কোন সময় প্রযোজ্য এটি জেনে নেওয়া আপনার খুবই গুরুত্বপূর্ণ। রোগীদের ক্ষেত্রে এটি জানতে হবে এবং সেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে এটি জেনে তারপরে চিকিৎসাটি গ্রহণ করবে। তবে তার আগে আমরা বলি নিজস্ব সেলফ মডিফিকেশন বা লাইফস্টাইলে হাঁটুর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আমি দিতে চাই। প্রথমত, যাদের হাঁটু ব্যথা থাকে আমি তাদেরকে বলবো যে সকল ধরনের চপ্পল, স্যান্ডেল এগুলো পরিহার করে কেডস পরিধান করবে। কেডসের ক্ষেত্রে হাঁটুর উপরে ওয়েটটা খুব সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়। কেডসটা একটু নরম বা আরামদায়ক হলে ভালো হয়। শক্ত কেডস হলে দেখা যায় পায়ের তলায় আবার সমস্যা হতে পারে। এই জন্য নরম বা আরামদায়ক কেডস পরিধান করলে দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা থেকে ভালো থাকা যায়। ইভেন এমন কোনো খেলা বা প্লেয়িং অ্যাভয়েড করা উচিত যেগুলোতে হাঁটুতে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। আর দীর্ঘমেয়াদী চিকিৎসাটা ধৈর্য সহকারে নিলে আমার মনে হয় ভালো ফল পাওয়া সম্ভব। একদম, অনেক ধন্যবাদ। চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হাঁটু ব্যথা ও তার সর্বাধুনিক চিকিৎসা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। 1.5 বছর থেকে দাঁতের সমস্যাটা কিছু কিছু বেবিদের দেখা যায়। কারণ ওই যে নর্মালি তো দাঁত 8 মাসের পর থেকে ওঠে শুরু করে, কিছু বাচ্চাদের জন্মের থেকেও কিছু দাঁত নিয়ে আসে। হ্যাঁ, তো সেগুলো ডিফারেন্ট, বাট নর্মাল যেটা হয় 8 থেকে 10 মাস থেকে স্টার্ট হয় দাঁত ওঠা। তো বেবিদের ক্ষেত্রে ওরা যেহেতু নিজের দাঁত নিজে ক্লিন করতে পারে না, ব্রেস্ট ফিডিং করে বা কিছু বেবিদের ফিডার
নেওয়ার অভ্যাস থাকে, সেক্ষেত্রে দাঁত ক্ষয় হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।